প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর জীবন ও জীবিকা স্কিল কোর্সের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব চাকরির বিজ্ঞাপন, রিকোয়ারমেন্ট অনুসন্ধান। চাকরির বিজ্ঞাপন দেখলে আমরা মূলত কোন প্রতিষ্ঠান কি ধরনের কর্মী খুঁজছে তা জানতে পারি। কিন্তু শুধু বিজ্ঞাপন দেখলেই হয় না, বিজ্ঞাপনে উল্লিখিত রিকোয়ারমেন্ট বা প্রয়োজনীয়তাগুলি ভালোভাবে বিশ্লেষণ করে দেখা জরুরি। এটি করতে পারলে আমরা বুঝতে পারি কোন চাকরির জন্য আমাদের যোগ্যতা আছে এবং কোন চাকরির জন্য আমাদের যোগ্যতা নেই। চাকরির বিজ্ঞাপনে গুরুত্বপূর্ণ অংশসমূহগুলো হচ্ছে পদের নাম, অর্থাৎ কোন পদে চাকরি খুঁজছি সেটা জেনে তারপর আমাদেরকে আবেদন করতে হবে। যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এবং আমার কি যোগ্যতা এবং রিকোয়ারমেন্ট কি আছে সেটা আমাদেরকে বুঝে তারপরে আবেদন করতে হবে। কাজের দায়িত্ব, অতিরিক্ত প্রয়োজনীয়তা, চাকরির অবস্থান। চাকরির ক্ষেত্রে আমাদেরকে নিজের অবস্থানটা বুঝে নিতে হবে এবং এটা যদি আমার লোকেশনের বাইরে দূরে কোথাও হয়, আমার যাতায়াতের সুবিধা অসুবিধাগুলো বিবেচনা করতে হবে। রিকোয়ারমেন্ট অনুসন্ধানের কৌশল, বিজ্ঞাপনটা ভালোভাবে আগে পড়ে নিতে হবে, যোগ্যতা এবং অভিজ্ঞতা মিলিয়ে দেখতে হবে, অনলাইনে ভালোভাবে এই চাকরির অনুসন্ধানটা করে নিতে হবে, প্রশ্ন করে নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। কাস্টমাইজ করুন আপনার সিভি, আর আপনার যে সিভি মানে আমরা যে সিভিটা সেখানে জমা দিব সেটা ভালোভাবে প্রোফাইলগুলোকে গুরুত্ব দিতে হবে। চাকরির বিজ্ঞাপন পড়ে রিকোয়ারমেন্টগুলি বোঝা এবং তা অনুসন্ধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়াতে সাহায্য করবে। অর্থাৎ কেউ যদি তোমাকে চাকরি দিতে চায় তাহলে তোমার সিভিটা ভালো করে পড়বে এবং তোমার রিকোয়ারমেন্ট বুঝে তারপর তোমাকে চাকরি দেওয়ার সম্ভাবনা সেখানে বেড়ে যাবে। আপনাকে উপযুক্ত চাকরি বাছাইয়ে সহায়তা করবে। সঠিকভাবে রিকোয়ারমেন্ট অনুসন্ধান করতে পারলে আপনি আপনার যোগ্যতা এবং স্কিলগুলি সর্বোত্তম ব্যবহার করতে পারবেন এবং আপনার পেশাগত জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারবেন। চাকরির বাজার, আমরা আমাদের দৈনন্দিন কেনাকাটা যেমন বাজারে করে থাকি ঠিক তেমনি চাকরিরও একটি বাজার আছে এবং সেখানে বিভিন্ন আয়ের এবং বিভিন্ন পেশার মানুষদের চাহিদা অনুযায়ী চাকরি পেতে চাকরির বাজারে আমরা খোঁজ করতে বের হই। এরপরে আছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং হলো চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও ধারণা পাওয়ার একটি মাধ্যম। নেটওয়ার্কিং দ্বারা ব্যক্তিগত, পেশাদার, একাডেমিক বা পারিবারিক পরিচিত ব্যবহার করে চাকরির সন্ধানে সহায়তা পাওয়া যায়। অর্থাৎ আমার নেটওয়ার্ক কতদূর, আমি আমার বন্ধুর মাধ্যমেও চাকরির খোঁজ পেতে পারি বা আমার কোনো কলিগের মাধ্যমে আমি চাকরির খোঁজ করতে পারি বা আমার কোনো অফিসিয়াল অনলাইনের মাধ্যমে যেমন লিঙ্কডইন বা বিডি জব এসবের মাধ্যমেও আমি আমার চাকরি খোঁজ করতে পারি। তাহলে বিভিন্ন সম্পর্ক তৈরি করা যেতে পারে নেটওয়ার্কের মাধ্যমে এবং সেখান থেকে আমরা স্বাচ্ছন্দ্যভাবে ধারণা ও তথ্য অনুসন্ধান করে নেটওয়ার্ক তৈরি করে আমরা চাকরির খোঁজ করতে পারি। চাকরি খোঁজার কৌশল, আমরা খবরের কাগজের মাধ্যমে বিজ্ঞাপন চাকরি খুঁজে নিতে পারি। নিয়মিত প্রতিষ্ঠানের বিভিন্ন ওয়েবসাইট থেকে, সহকর্মী বা বন্ধু পরিচিতদের থেকে প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েও আমরা চাকরির খোঁজ করতে পারি। চাকরির জন্য বিশেষভাবে তৈরি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমেও আমরা চাকরি খোঁজ করতে পারি। ভুয়া বা অসত্য চাকরির বিজ্ঞাপন ও সার্কুলার শনাক্ত করার টিপস, কারণ আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় আমরা আবেদন করেও দেখেছি সেখানে আসলে কোনো চাকরির সুযোগ নেই, তখন আমাদের সব পরিকল্পনাই নষ্ট হয়ে যায়। তাই আমাদেরকে আগেই বুঝে নিতে হবে যে এটি অসত্য চাকরির বিজ্ঞাপন কিনা। তাহলে এটার জন্য কোম্পানি সম্পর্কে আমাদেরকে আগে গবেষণা করে নিতে হবে। তুমি যে প্রতিষ্ঠানে আবেদন করবে সেই প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে আগে ধারণা নিতে হবে। কোম্পানির ওয়েবসাইট চেক করতে হবে, যোগাযোগের নতুন তথ্য বের করে নিতে হবে, অনলাইন রিভিউ বা রেটিং চেক করে নিতে হবে। এখানে আমরা বিডি জব বা গ্লাসডোর, লিঙ্কডইন, ইনডিড বা গুগল রিভিউর মাধ্যমে ওয়েবসাইট ব্যবহার করে কোম্পানি সম্পর্কে অন্যান্যদের মতামতগুলো দেখে নিতে পারবো। এরপরে আছে আমাদের চাকরির বর্ণনা বিশ্লেষণ। তাহলে অস্পষ্ট চাকরির বর্ণনা, চাকরির যে আবেদনগুলো বা বিজ্ঞাপনগুলো থাকে সেখানে যদি চাকরি সম্পর্কে আমাদের
বিশ্লেষণটা কম থাকে, অস্পষ্ট চাকরির ধারণা দেয়া থাকে, তাহলে সেইটাও আমাদেরকে ভ্রান্ত বা ভুয়া চাকরির বিজ্ঞাপন বলে মনে করে নিতে হবে। অতিরিক্ত প্রশংসাসূচক শব্দ ব্যবহার থাকবে। একবারের জন্য সুযোগ বা সপ্তাহে হাজার, হাজার আয় করুন। এই ধরনের কথা বা আকর্ষণ করার মতো কিছু শব্দ সেখানে ব্যবহার করা হবে। তারপর বানান ও ব্যাকরণগত ভুল থাকবে। আবেদন প্রক্রিয়া মূল্যায়ন করুন। ব্যক্তিগত তথ্যের অনুরোধ। যদি চাকরির আবেদন খুব তাড়াতাড়ি আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট তথ্য চায়, তাহলে সেখানে সেই ধরনের আবেদন থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাৎক্ষণিক চাকরির প্রস্তাব, মানে এই মুহূর্তেই তোমাকে চাকরি দিয়ে দিবে, এই ধরনের প্রস্তাব যেখানে দেয়া হবে সেটাও ভুয়া বলে ধরে নিতে হবে। টাকা চাওয়া। কোনো বৈধ চাকরির প্রস্তাবে আপনাকে প্রশিক্ষণ, আবেদন প্রক্রিয়া বা সরঞ্জামের জন্য আগেই টাকা চেয়ে নিবে। যোগাযোগের মধ্যে রেড ফ্ল্যাগ দেখুন। অপেশাদার ইমেল ঠিকানা থাকবে, অনাকাঙ্ক্ষিত চাকরির প্রস্তাব থাকবে এবং চাপ কৌশল থাকবে। আর বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে যাচাই করুন। সেখানে আমরা অফিসিয়াল চাকরির পোর্টাল দেখতে পারি বা পেশাদার নেটওয়ার্ক, কোম্পানির এইচআর বিভাগগুলো আমরা যাচাই করে নিতে পারি। আবার অফলাইন যাচাই, সেটা কিভাবে? সংবাদপত্র বা ম্যাগাজিনের মাধ্যমে, তারপর কমিউনিটি বোর্ডের মাধ্যমে বা চাকরির মেলাতেও অনেক সময় আমরা এই ধরনের ইনফরমেশন গুলো পেয়ে থাকি। সেখান থেকেও আমরা আমাদের অফলাইনের মাধ্যমেও চাকরি প্রতিষ্ঠান সম্পর্কে আমরা কিছুটা তথ্য অনুসন্ধান করে নিতে পারি। চাকরির বাজারের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমার নিজের যে ব্যক্তিগত তথ্য সেগুলো সবসময় গুরুত্বপূর্ণ, আর সব জায়গায় সেগুলো প্রকাশ করা যাবে না। তাই আমাদেরকে আগে চাকরির বাজার বা প্রতিষ্ঠান সম্পর্কে ভালো ধারণা নিয়ে তারপর নিজেদেরকে সেখানে তুলে ধরতে হবে। ইন্টারভিউ প্রস্তুতি। সেখানে আমাদেরকে অবশ্যই 10টি বিষয়ে লক্ষ্য রাখতে হবে। প্রথমে প্রতিষ্ঠান সম্পর্কে জানা। আমি যে প্রতিষ্ঠানে আবেদন করব সেই প্রতিষ্ঠান সম্পর্কে আগে ভালোভাবে খোঁজ খবর নিতে হবে। প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, সেখানে কর্মী সংখ্যা কতজন, তাদের মাসিক আয় কত এবং সেখানে কর্মপরিবেশ কেমন। তারপরে আমরা লিঙ্কডইন প্রোফাইল গুলোও দেখতে পারি। ইন্টারভিউর সময় আমাদেরকে প্রশ্নের যথাযথ তথ্য সহ উত্তর দিতে পারাটার দিকেও লক্ষ্য রাখতে হবে। সাক্ষাৎকার গ্রহণকারী সম্পর্কে জানা। যিনি আমার সাক্ষাৎকার গ্রহণ করবেন তার সম্পর্কে আমাকে আগে সঠিকভাবে জেনে নিতে হবে। যদি জেনে নিতে পারি তাহলে আমি আগে থেকে বুঝতে পারবো তিনি আমাকে কি ধরনের প্রশ্ন করতে পারেন। সম্ভাব্য প্রশ্ন সম্পর্কে ধারণা নেয়া। ইন্টারভিউ বোর্ডে সাধারণত কিছু প্রচলিত প্রশ্ন থাকে, যেমন আপনার পছন্দের কাজ বা শখ নিয়ে প্রশ্ন বা চাকরির ধরন বা উত্তর। ইন্টারভিউ আগে তৈরি করে নিতে পারলে ইন্টারভিউর সময় সাবলীল এবং গোছানোভাবে আপনি উত্তরগুলো দিয়ে আসতে পারবেন। ইন্টারভিউ প্রস্তুতি নিতে অনুশীলন করা। আগে থেকে যদি আমরা আমাদের পরিবারের সদস্যদের সাথে অনুশীলন করতে পারি কিভাবে ইন্টারভিউ দিতে হয়, তাহলে আমরা আমাদের জড়তা কাটিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবো এবং আমরা আমাদের ভুলগুলো আগে থেকে শুধরে নিতে পারবো। চাকরির পদের সাথে নিজের যোগ্যতা এবং দক্ষতা তুলনা করে নিতে হবে। নিয়োগদাতা প্রতিষ্ঠানের কোন প্রোডাক্ট ব্যবহার করা বা সার্ভিস নেওয়া, অর্থাৎ নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আপনার ধারণা আছে কিনা সে ব্যাপারে ইন্টারভিউ বোর্ডে আপনাকে প্রশ্ন করা হতে পারে। তাই সম্ভব হলে ইন্টারভিউর আগে প্রতিষ্ঠানটির প্রোডাক্ট সম্পর্কে ভালো করে বা সার্ভিস সম্পর্কে ভালো করে জেনে নেওয়া উচিত। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো দেখে নেওয়া, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই কিছু সোশ্যাল মিডিয়া থাকে, যেমন ফেসবুক বা লিঙ্কডইন। বিশেষ করে লিঙ্কডইনের প্রোফাইল ভালো করে সাজিয়ে রাখা উচিত, কারণ নিয়োগকর্তা আমার এই প্রোফাইলটি চেক করতে পারেন। যথাযথ পোশাক পরা। ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগে আমাকে মার্জিত এবং আমার ব্যক্তিত্ব ফুটে ওঠে এমন পোশাক পরিধান করা উচিত, যাতে আমাকে আত্মবিশ্বাসী মনে হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন মার্জিত মনে হয়। নিয়োগ বোর্ডে ইন্টারভিউর সময় যাওয়ার সময় আমরা অবশ্যই আমাদের প্রয়োজনীয় কাগজপত্র, যেমন আমাদের একাডেমিক সার্টিফিকেট, আমাদের অভিজ্ঞতা, নমুনা, সিভি, ছবি, এগুলো নিয়ে যাওয়া উচিত। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের সবারই সতর্ক থাকা উচিত এবং
ইন্টারভিউ বোর্ডে যাওয়ার সময় আমরা অবশ্যই আমাদের সময়ের আগে সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। চাকরির ভাইভা বোর্ডে প্রায় সময় জিজ্ঞাসাকৃত প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো, যেমন আপনার কাজের অভিজ্ঞতা নিয়ে বলুন, আপনার সবচেয়ে বড় দুর্বলতা কি, আপনি কোন ক্ষেত্রে সবচেয়ে ভালো, এখন পর্যন্ত আপনার সবচেয়ে বড় সাফল্য কি, আপনি নিজেকে আগামী 5 থেকে 10 বছরে কোথায় দেখতে চান, আপনি কত বেতন চান। এই বেতনের সময় আমরা অনেক সময় আলোচনার মাধ্যমে বেতনটা নির্ধারণ করে থাকি। তাহলে যদি এরকম বলা থাকে যে বেতনটা আলোচনা সাপেক্ষে, তাহলে সেক্ষেত্রে 2 ধরনের তথ্য আমাকে জোগাড় করে নিতে হবে। এক হচ্ছে চাকরির জন্য সাধারণত কত বেতন দেয়া হয়, অর্থাৎ আমি যে পোস্টের জন্য আবেদন করেছি সেখানে সম্ভাব্য কত বেতন হতে পারে। আরেকটা হচ্ছে যে প্রতিষ্ঠানে আপনি ইন্টারভিউ দিচ্ছেন সেই প্রতিষ্ঠানে এই চাকরির জন্য বেতন কত, অর্থাৎ সব প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা একই রকম হয় না। তাহলে আমি যে প্রতিষ্ঠানে আবেদন করেছি সেই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন এবং সেই প্রতিষ্ঠান আমাকে কত টাকা বেতন দিতে পারে, তারপর আমি তাদের সাথে আলোচনা করতে পারবো। নিয়োগদাতারা হয়তো আপনার উল্লেখ করা বেতন চাওয়ার কারণ জিজ্ঞাসা করতে পারেন। সেক্ষেত্রে কিভাবে এই বেতন আপনার কাজের অভিজ্ঞতা ও দক্ষতার সাথে যায় সেটা আমাদেরকে তুলে ধরতে হবে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের চাকরির বিজ্ঞাপনের রিকোয়ারমেন্ট অনুসন্ধান। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।